22 নভেম্বর 2025-এর সন্ধ্যে 4টের এই সিসিটিভি ফুটেজ পাঞ্জাবের জলন্ধরের পারস স্টেটের, যেখানে ব্ল্যাক ড্রেস পরা এই 13 ইয়ার্সের বাচ্চা মেয়েটি নিজের বাড়ি থেকে বেরিয়ে নেবারহুডে তার ফ্রেন্ড সাহেজের বাড়ি যাচ্ছিল। মাঝপথে সে একটা কারের পাশে দাঁড়িয়ে নিজের শু অ্যাডজাস্ট করে, তারপর দৌড়ে এগিয়ে যায়। সে নিজের মাকে বলে বেরিয়েছিল যে সে তার ফ্রেন্ড সাহেজকে নিজের বাড়িতে খেলতে আনার জন্য যাচ্ছে। কিন্তু প্রায় আধ ঘন্টা পরে যখন তার মা আর ভাই বাজারের জিনিসপত্র নিয়ে ফিরে আসে, তখন বাড়ির মেইন ডোর, লাইটস ইত্যাদি সব খোলা ছিল। মেয়েকে বাড়িতে না পেয়ে তারা ছেলেকে সাহেজের বাড়িতে খোঁজ নিতে পাঠায়। কিন্তু সাহেজের বাবা হরমিন্দর সিং, জাস্ট টু গেট টু নো হরমিন্দর সিং বেটার, সবাই হরমিন্দরকে রিম্পি বা হ্যাপি বলে ডাকত। সে বলেন সে তো এখানে আসেইনি, বরং সাহেজ তো নিজের মায়ের সাথে লুধিয়ানা গিয়েছে। তারপর দিন দুপুরে এমন এক শান্ত ও নিরাপদ বলে পরিচিত একটি সোসাইটি থেকে মেয়েটির এভাবেই গায়েব হয়ে যাওয়া যে কাউকে চমকে দেওয়ার মতো একটি ঘটনা। তাই নেবারহুডের সবাই মিলে যেসব বাড়িতে সিসিটিভি লাগানো ছিল সেই সব বাড়ির সিসিটিভির ফুটেজগুলোকে একসাথে রিভিউ করতে শুরু করলো। তারা দেখতে পায় সন্ধে 4:03 নাগাদ সে গলিতে দৌড়াতে দেখা যাচ্ছে, আর 4:04 নাগাদ সে একটা বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে বেল বাজাচ্ছে। খেয়াল করে বাড়ির লোকেরা বুঝতে পারে এটা তো তাদের মেয়ের সেই ফ্রেন্ড সাহেজের বাড়ি, যেখান থেকে তারা কিছুক্ষণ আগেই খোঁজ নিয়ে এসেছে। কিন্তু তার বাবা হরমিন্দর সিং তো স্পষ্টভাবে বলেছেন যে সে বাড়িতে আসেইনি। ডাউট হলে তারা তৎক্ষণাৎ পুলিশে একটি মিসিং কমপ্লেন্ট ফাইল করে এবং পুরো বিষয়টি জানায়। তারা হরমিন্দর সিংয়ের বাড়ি চেক করার জন্যও পুলিশকে বলে। সন্ধে 6টার দিকে বস্তি বাবা খেল পুলিশ স্টেশন থেকে দুজন পুলিশ অফিসার আসেন, যাদের একজন ছিলেন এসআই মঙ্গতরাম। এখন দেখুন পুলিশের নেগলিজেন্স কতটা ভয়াবহ ছিল। মেয়েটির মা মিডিয়াতে জানান এসআই মঙ্গতরাম ইনভেস্টিগেশনের নামে শুধু আশেপাশের লোকজনকে কয়েকটি প্রশ্ন করেন, কিছু স্টেটমেন্ট নেন, আর হরমিন্দর সিংয়ের বাড়ি থরলি সার্চ করার বদলে দুই পুলিশ বরং তার বেডে বসে চা খেতে শুরু করেন। পুলিশ যখন তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন তার মা পুলিশকে ইনসিস্ট করে যাতে বাড়িটা প্রপারলি চেক করা হয়। তারপর জাস্ট ফর্মালিটির জন্য পুলিশ ঘর আর আলমারি খুলে দেখিয়ে দিল, আপনার মেয়ে তো এখানে নেই। এখন ভাবো, পুলিশ আলমারির মধ্যে একটি 13 বছরের বাচ্চাকে কিভাবে খুঁজছিল। জাস্ট টু হিট ইউ হোম, এই বিষয়টা একবার ভাবো। একজন 13 বছরের বাচ্চার ওই লোকটার বাড়ির বাথরুমে পড়েছিল, আর একজন ট্রেন্ড অফিসার যার কাজই হচ্ছে এই ধরনের অপারেশনস করা, এই ধরনের সার্চেস করা, সে ওই বাচ্চাটাকে খুঁজেই পায়নি। এটা কি ইনকম্পিটেন্স ছিল নাকি ডেলিবারেটলি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল সেটা এখনো এখানে ক্লিয়ার নয়। যখন পরিবারের লোকেরা হরমিন্দর সিংয়ের ওয়াইফকে কল করেন, যিনি তখন তার 2 মেয়েকে নিয়ে লুধিয়ানাতে ছিলেন, তিনি তখন তার হাজবেন্ডকে সাপোর্ট করে এরম কোনো সাসপিশিয়নকে ডিনাই করে দেন। বাচ্চাটি নিখোঁজ হওয়ার 4 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছিল। তাই ফ্রাস্ট্রেশন থেকে নেবারহুডের বাকি লোকজন গলির সব সিসিটিভি ফুটেজ আবার চেক করা শুরু করলো। 4:04 রেকর্ড হওয়া এই ফুটেজে দেখা যায় তাদের মেয়ে
তার বন্ধুর সঙ্গে দেখা করতে হরমিন্দরের বাড়ির ভেতর ঢুকছিল, কিন্তু সেই বাড়ি থেকে তাকে আর কখনো বেরোতে দেখাই যায়নি। জাস্ট থিঙ্ক, মেয়েটির মা বারবার হরমিন্দরের বাড়িতে গিয়ে মেয়ের খোঁজ করছিল, কিন্তু হরমিন্দর প্রত্যেকবার সেই একই অ্যান্সার দেয়, আপনার মেয়ে তো এখানে আসেনি। উল্টে সে ফ্যামিলির লোকজন এবং নেবারহুডের লোকজনের সাথে ব্যাড বিহেভ করা শুরু করে। এই ফুটেজ ছিল একদম ক্লিয়ার প্রুফ যে মেয়েটি হরমিন্দরের বাড়ির ভেতরেই আছে। তাই রাত 10টা নাগাদ মেয়েটির পরিবার আর নেবারহুডের লোকদের মনে এক অজানা আশঙ্কা আর হরমিন্দরের ওরফে এক তীব্র রাগ জমে ওঠে। যদি সিস্টেম কিছুই না করে তাহলে আমরা নিজেরাই এখানে জাস্টিস করব, এই কথাটা ছড়িয়ে পড়ে। এই বাড়ির সামনে একটি অ্যাংরি মব গঠিত হয়। ভিকটিমদের ফ্যামিলি মেম্বার্স, নেইবার্স, লোকাল রেসিডেন্টস সবাই মিলে ওই বাড়ির সামনে একটি অ্যাংরি মব তৈরি করে। আরও একবার তারা হরমিন্দরের বাড়ির ভেতর ঢুকে পড়ে, কিন্তু এবার তার আর কোনো ফর্ম্যালিটি মেনে ঢোকেনি। এটা ছিল ডেসপারেশন, তো সিস্টেমের বিরুদ্ধে কালেকটিভ রেজ, যে সিস্টেম অলরেডি ফেল করে গেছে। এটা ছিল সিঙ্গল স্টোরি, 2-3টি ঘরওয়ালা ছোট্ট একটি বাড়ি। তারা ফোর্সফুলি প্রতিটা জিনিস, প্রতিটা রুম, প্রতিটা কর্নার সার্চ করতে থাকে। আর তারপর বাথরুম, যেটাতে তালা লাগানো ছিল, সবাই মিলে যখন সেই বাথরুমের তালা ভাঙে, ঠিক তখনই এমন এক অপরাধ, এমন এক পাপের সত্য বাইরে আসে যা সবাইকে স্তব্ধ করে দেয়। বাচ্চাটির বাথরুমের মেঝেতে মেয়েটি নিথর পড়েছিল, তার মুখ লাল হয়ে গিয়েছিল আর মুখে ক্লথ গুজে রাখা ছিল। এই দৃশ্যটা শোনার ও বলার সময় যদি এতটা কষ্ট দেয়, জাস্ট থিঙ্ক, যারা সেখানে তখন প্রেজেন্ট ছিল তাদের ভিতরে রাগ আর দুঃখের কত বড় বিস্ফোরণ জমে গিয়েছিল। এবং শেষ পর্যন্ত ঠিক সেই রাগ, সেই যন্ত্রণা ফেটে পড়ল। নেবারহুডের লোকেরা হরমিন্দর সিংকে বাড়ি থেকে বাইরে টেনে এনে মারতে শুরু করে। তারা শুধু তাকে মারধর করে ফেইন্টই করে দেয়নি, বরং তারা তাকে আগুনে পোড়াবার পরিকল্পনা করছিল। কিন্তু ঠিক সেই সময় ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ আহত হরমিন্দর সিংকে ভিড়ের হাত থেকে বাঁচিয়ে ফেলে এবং চিকিৎসার জন্য তাকে সিভিল হসপিটালে ভর্তি করায়। এখন প্রশ্ন, কে এই হরমিন্দর সিং? এবং চিকিৎসার পর 24 নভেম্বর 2025-এ পুলিশের কাছে সে কি এমন কনফেশন করেছিল যা শুনে সবাই তাকে ফাঁসি দেওয়ার দাবি করতে শুরু করলো। প্রায় 50 বছর বয়সী হরমিন্দর সিং, অনেক জায়গায় তাকে 45 ইয়ার্সেরও বলা হয়েছে, যাকে রিম্পি ওরফে হ্যাপি নামেও লোকেরা চিনত, জলন্ধরের MGM স্কুলের বাস চালাতো। তার নিজের 2 মেয়ে ছিল, একজন 24 বছর বয়সী এবং ছোট মেয়ে প্রায় 14 থেকে 15 বছর বয়সী। হরমিন্দর তার কনফেশনে জানায় মেয়েটি যে নিখোঁজ হয়েছিল, সে তার ছোট মেয়ে সাহেজের সাথে খেলতে আসতো। ঘটনার দিন আমার ছোট মেয়ে নিজের মায়ের সাথে তার বড় বোনের সাথে দেখা করতে লুধিয়ানা গিয়েছিল। এই মেয়েটি যখন আমার ছোট মেয়ে সাহেজের সাথে খেলতে আসে, তখন আমি গেট খুলে তাকে ভেতরে ডেকে নিই। আমি তাকে এটা বলিনি যে সাহেজ বাড়িতে নেই, আমি বাড়িতে একা ছিলাম, তাই আমার মনে খারাপ ভাবনা এসছিল এবং আমি তাকে ভেতরে বেডরুমে ডেকে নিই। সে আবার আমার মেয়ের কথা জিজ্ঞেস করে আর আমি সুযোগ দেখে তাকে জোর করে আটকে ফেলি। আমার উদ্দেশ্যের কথা না জেনে মেয়েটি ভয় পেয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছিল, আর যখন মনে হলো যে সে সাহায্যের জন্য চিৎকার করতে যাচ্ছে, তখন আমি তার মুখে ক্লথ ঠেসে দিই।
আমি যে কোনোভাবে তাকে বাড়ির বাইরে যেতে আটকে রাখতে চেয়েছিলাম এবং সেই কারণেই আমি তার গলা চেপে ধরি এবং সে নড়াচড়া থামানো পর্যন্ত চেপে ধরে রাখি। যখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে মেয়েটি আর বেঁচে নেই, তখন আমি বডিটাকে বেডরুম থেকে বার করে বাথরুমে লুকিয়ে রাখি। আমি জানতাম রাতে যখন মেয়েটি বাড়ি ফিরবে না, তখন তার পরিবার অবশ্যই তাকে খুঁজতে আসবে এবং তাই হলো। তাই সন্ধ্যের সময় মেয়েটির পরিবার আসে। আমি প্রথমবার মিথ্যে বলে এড়িয়ে যাই, বলি যে মেয়েটি এখানে আসেইনি। এরপর আমি বাড়িতে তালা লাগিয়ে আমার এক বন্ধুর কাছ থেকে তার কার ধার করে আনি। আমার প্ল্যান ছিল রাতের অন্ধকারে মেয়েটির ব্যাগে ভরে গাড়িতে তুলে কোথাও ফেলে আসব। সেই কারণে আমি আগে গাড়িটিকে বাড়ির বাইরে রাখি, তারপর অন্ধকার নামতেই ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে ঢুকি এবং বারান্দার লাইট বন্ধ করে দিই। কিন্তু বাড়ির বাইরে ভিড় জমে থাকায় আমি সেই সুযোগ পাইনি। জাস্ট থিঙ্ক, অপরাধ করেছিল এমন একটা মানুষ যার নিজের দুটি মেয়ে সন্তান ছিল, আর সে স্কুল বাস চালাতো। স্কুলের বাচ্চারা একটা ভয়ঙ্কর লোকের কতটা কাছাকাছি ছিল একবার ভাবুন। ওই বাচ্চা মেয়েটি তার মা এবং ভাইয়ের সঙ্গে থাকতো, আর তার বাবা ১.৫ বছর আগে মারা গিয়েছিলেন। হরমিন্দর সিং তার স্ত্রী এবং ছোট মেয়েকে নিয়ে 2019 থেকে এই নেবারহুডে থাকছিলেন। ইনভেস্টিগেশনের কথায় আসি। এই কেসে পুলিশের নেগলিজেন্সের মাত্রা দেখুন। তারা সিঙ্গল স্টোরির এক বাড়িতে গিয়েও গেটের কাছে থাকা বাথরুমটি চেক করেননি, যদিও সেই বাথরুমে তালা থাকায় সন্দেহ জন্মানোর কথা ছিল। বরং তারা বাচ্চার মাকে আলমারি খুলে দেখাচ্ছিলেন। পরের দিন 24 নভেম্বর, রবিবারে, পাবলিক আউটরেজ একেবারে পিকে পৌঁছে যায়। কেসটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। নিউজ চ্যানেলস একটানা এই কেসটি কভার করছিল, কিন্তু সবচেয়ে বেশি ফোকাস ছিল পুলিশ নেগলিজেন্সের ওপর। সিনিয়র অফিসার্স, কমিশনার অফ পুলিশ ধনপ্রীত কৌর এবং এডিসিপি হরিন্দর সিং গিল প্রচণ্ড প্রেশারের মধ্যে পড়ে যান। তাদের অ্যাকশন নিতে বাধ্য হতে হয়। এএসআই মঙ্গত রামকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়। আসলে সাসপেন্ডও করা হয়নি, তাকে সরাসরি ডিসমিস করা হয়, অর্থাৎ সার্ভিস থেকে টার্মিনেট করা হয়েছিল। রিজন বিং ডেলিগেশন অফ ডিউটি, ক্রিমিনাল নেগলিজেন্স। কিন্তু এই খবরটাও সামনে আসছে যে ভিকটিমের মা পাঞ্জাব গভর্নর, চিফ মিনিস্টার, ডিজিপি এবং জলন্ধর কমিশনার অফ পুলিশকে ডিএসপি গগনদেব সিং এবং এসএইচও মনজিন্দর সিংয়ের বিরুদ্ধে একটি চিঠি লিখেছেন। তাদের উদ্দেশ্য কী ছিল? তার মতে এই দুজন ডিএসপি এবং এসএইচও ভিকটিম এর ফ্যামিলিকে ধমকি দিয়েছিলেন যে এএসআই মঙ্গতরামের নেগলিজেন্সের কারণে তারা তার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকাউন্টেবিলিটি চাওয়ার সাহস করবেন না। আর ভাবুন তো, যদি একজন পুলিশ অফিসার তার কাজ সঠিকভাবে করত, তাহলে তার পুরো ক্যারিয়ার রুইন্ড হতো না। কিন্তু এখানে পরে কিছু প্রশ্ন আসে। সে কি সত্যিই হরমিন্দরের সঙ্গে যুক্ত ছিল? And did he actually turn a blind-eyed toward that thing? কিন্তু স্যাডলি এই কোয়েশ্চেনের কোনো অ্যান্সার এখন আমার কাছে নেই। ভিকটিমের বডির পোস্টমর্টেম কমপ্লিট হয়েছে। রিপোর্ট ইতিমধ্যেই কনফার্ম করে দিয়েছে, কিন্তু বাই স্ট্র্যাঙ্গুলেশনই হয়েছে। ফাইনাল কেমিক্যাল এক্সামিনেশনের রিপোর্টের অপেক্ষা ছিল, সবকিছু লিগ্যাল প্রসিডিংয়ের জন্যে, যাতে পক্সো অ্যাক্টের চার্জগুলো নিশ্চিতভাবে ধার্য করা যায়। এখানে পারস এস্টেটে ক্যান্ডেলাইট মার্চ আয়োজন করা হয়েছিল। এই কারণে লোকজন
বিশেষ করে মহিলা এবং শিশুরা সবাই রাস্তায় নামে, ডিমান্ডিং জাস্টিস। আর এটি কেবল একটি ফ্যামিলির গ্রিফ ছিল না, এটি ছিল পুরো একটি কমিউনিটির কালেকটিভ ট্রমা। 25 নভেম্বর, সোমবার, হরমিন্দর সিং হাসপাতাল থেকে ডিসচার্জ হন এবং সরাসরি কোর্টরুমে উপস্থিত হন। তার ফিজিক্যাল কন্ডিশন তখনও খুবই ফ্রেজাইল ছিল মবের মারধরের কারণে। কিন্তু লিগ্যাল প্রসেস থেমে ছিল না এখানে। কোর্ট প্রসিডিংয়ে পুলিশ 10 দিনের জন্য পুলিশ রিমান্ডের রিকোয়েস্ট করেছে। এভিডেন্স রিকভারি, ক্রাইম সিন রিকনস্ট্রাকশন, ডিটেইলড ইন্টারোগেশন এবং পসিবল অ্যাকমপ্লিশ এর ইনভেস্টিগেশন করার জন্য। ইনিশিয়ালি এই কেসের কোনো সাসপেক্ট ছিল না। পুলিশ জানিয়েছে, প্রিমা ফ্যাসি দেখে মনে হচ্ছে মেয়েটিকে শ্বাসরোধ করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এর ধারা 103 এবং 65A এর অধীনে একটি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি পক্সো অ্যাক্টের প্রাসঙ্গিক ধারণাগুলো প্রয়োগ করা হয়েছে। ফর নাও 25 নভেম্বরে হরমিন্দর সিংকে 9 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। মহিলা প্যানেলের চেয়ারপারসন রাজলালি গিল PSCPCR এর চেয়ারম্যান কানওয়ানদীপ সিংয়ের সঙ্গে ভুক্তভোগীর মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ঘটনার বিষয়ে সরাসরি তথ্য সংগ্রহ করেন এবং নিখোঁজ সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত হওয়ার পরেও ভুক্তভোগীকে খুঁজতে পুলিশ যে বিলম্ব করেছে সে অভিযোগ সম্পর্কেও খোঁজ নেন। ফর নাও কেসটা আপাতত এখানেই হোল্ডে আছে। Wrapping up for today. See you in the next one. Bye bye.